সেভেন সিস্টার শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ি সৌন্দর্য, বিচিত্র সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিশ্বাস্য মিশ্রণ। কিন্তু এই 7টি রাজ্যের ইতিহাস কেবল সৌন্দর্যেরই গল্প নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য, সংগ্রাম আর অবিশ্বাস্য ঘটনা। আজ আমরা সেই অজানা ইতিহাসের কিছু অংশ খুঁজে বের করার চেষ্টা করব। 1972 সালে উত্তর পূর্ব ভারতের এই 7টি রাজ্যকে সম্মিলিতভাবে সেভেন সিস্টার্স নামে অভিহিত করা হয়েছিল। এই নামকরণের মূল কারণ ছিল তাদের মধ্যে ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক নির্ভরশীলতা। নামটি প্রথমবার ব্যবহার করেন সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া, যখন তিনি একটি সম্মেলনে এই অঞ্চলের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। আজকের দিনে আমরা যাকে সেভেন সিস্টার বলি, একসময় সে এক অবিভক্ত অঞ্চল ছিল। এই অঞ্চলে বসবাসকারী জনজাতিরা তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা ধরে রেখেছিল। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদান হতো। সেভেন সিস্টার্সের প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষা এবং রীতিনীতি রয়েছে। মণিপুরের মেইতেই সংস্কৃতি, নাগাল্যান্ডের নগা জনজাতির সংস্কৃতি, অসমের আহোম সংস্কৃতি, এই সবই এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ। বৈদেশিক আক্রমণ ও স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের বিভিন্ন সময়ে সেভেন সিস্টার বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণের মুখোমুখি হয়েছে। ব্রিটিশরা প্রথমে আসাম দখল করে বার্মার সাথে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে। এরপর ধীরে ধীরে তারা উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশগুলোতেও প্রস্তাব বিস্তার করে। আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি প্রদেশ। ব্রিটিশরা চা শিল্প, তেল এবং খনিজ সম্পদ আহরণের জন্য আসামকে গুরুত্বপূর্ণ মনে করত। সেই সময় আসাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়। অন্যান্য রাজ্য যেমন ত্রিপুরা, মণিপুরা এবং নাগাল্যান্ড ব্রিটিশ প্রভাবের অধীনে আসে, কিন্তু তারা পুরোপুরি ব্রিটিশ প্রদেশ হিসেবে পরিচালিত হতো না, বরং স্থানীয় রাজারা শাসন করতেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর উত্তর পূর্ব ভারতের অনেক অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতার পর আসাম একটি বড় প্রদেশ হিসেবে থেকে যায় এবং অন্যান্য অঞ্চলগুলি ধীরে ধীরে প্রশাসনিক এবং সাংস্কৃতিক ভিত্তিতে আলাদা হতে শুরু করে। স্বাধীনতার পরে সেভেন সিস্টার অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী তাদের সাংস্কৃতিক পরিস্থিতি এবং রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন শুরু করতে থাকে। এই আন্দোলনগুলো বিভিন্ন সময়ে আলাদা রাজ্য গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আসাম ব্রিটিশ শাসনের সময় আসাম ছিল একটি প্রদেশ। 1947 সালে ভারতের স্বাধীনতার পরে আসাম ভারতের অন্তর্ভুক্ত হয় এবং এটি একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে কাজ করতে শুরু করে। ত্রিপুরা আগে একটি স্বাধীন রাজতন্ত্র ছিল। 1949 সালে ত্রিপুরার মহারাজা ভারতীয় সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত করেন। ত্রিপুরা প্রথমে কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং 1972 সালে এটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠিত হয়। মণিপুরও ছিল একটি স্বাধীন রাজতান্ত্রিক রাজ্য, যা 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়। প্রথমে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হতো এবং 1972 সালে মণিপুরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। নাগাল্যান্ড ছিল প্রথম রাজ্য, যা 1963 সালে আসাম থেকে আলাদা হয়ে পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। নাগা জনগোষ্ঠী স্বাধীনতার পর থেকে পৃথক জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের জন্য আন্দোলন করেছিল। মেঘালয় আসামের খাসি, গারো এবং জন্তিয়া গোষ্ঠীর জন্য 1972 সালে মেঘালয়কে আলাদা রাজ্য হিসেবে গঠন করা হয়। মিজোরাম অঞ্চলে বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিরতার পর 1972 সালে এটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয় এবং 1987 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। ভারতের সেভেন সিস্টার অঞ্চলের ইতিহাস শুধুমাত্র রাজনৈতিক মানচিত্রের একটি অংশ নয়, বরং এটি বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই 7টি রাজ্যের প্রতিটি নিজস্বতা নিয়ে গড়ে উঠলেও তাদের একত্রে একটি অটুট ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাহাড়, নদী, জঙ্গল এবং অধিবাসী সংস্কৃতির মাঝে লুকিয়ে থাকা এই গল্পগুলো ভারতের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলেছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।